আজকের এই ক্লাসে আমরা ভার্বের একেবারে এ টু জেড শিখবো। দেখো, আমরা যখন বই থেকে শেখাতে যাই আমাদের কিন্তু অনেক কিছু অনেক কমতি থাকে, আমরা দেখি যে এখানে অনেক মিসিং রয়েছে। তো আমরা নিজে টাইপিং করে তোমাদের জন্য ভার্ব এমন ভাবে এখানে প্রস্তুত করেছি তোমাদের জন্য, যেন ভার্বের একবারে নারী নক্ষত্র যা কিছু আছে তুমি সব জানবা, এবং কোথায় কোন ভার্ব কিভাবে বসবে, তুমি কিভাবে চিনবা যে এটা ভার্ব, এবং কোনটা কি ভার্ব তুমি কিভাবে চিনবে, এই সকল বিষয়গুলো চেনার উপায়, চেনার টেকনিক, ভার্ব কাকে বলে, কত প্রকার, তাকে কত ভাবে কোয়ালিফিকেশন করা যায়, সকল বিষয়গুলো আজকের এই ক্লাসে উপস্থিত থাকবে। তাই শুরু করা যাক আজকের লেসন। আজকের লেসনটা অ্যাকচুয়ালি আমরা শুরু করব ভার্ব। ভার্ব মানে হলো ক্রিয়া, ঠিক আছে? ক্রিয়া বলতে কোনো কাজ করা বা কোনো কিছু করা, এটাকে বলা হয় কি ভার্ব, ঠিক আছে? তো ভার্ব কাকে বলে? এট ফার্স্ট যদি এই প্রশ্নের উত্তর আসি, যে শব্দ দ্বারা কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এরকম বোঝায় তাকে ভার্ব বলে, ঠিক আছে? যেমন হিসেবে তুমি নিতে পারো, আমরা এখানে জাস্ট কিছু ভার্ব নিয়েছি, তবে এখানে সব ভার্ব না তো কোনোভাবেই পসিবল না। তাই আমরা প্রথমে নিয়েছি ডু মানে করা, কাম আসা, ইট হলো খাওয়া, গো হতো যাওয়া, প্লে হতো খেলা করা ইত্যাদি। আমরা মোটামুটি এই কয়টা নিয়েছি, এগুলো সবই হলো ভার্ব, ঠিক আছে? সহজ কথায় সাবজেক্ট যে কাজ করে তাই হলো ইংরেজিতে ভার্ব বা ক্রিয়াপদ। এখানে তোমাকে সহজ কথা হলো সাবজেক্ট যে কাজটা করছে সেটাই তোমার কি ক্রিয়াপদ। এখন সাবজেক্ট আবার কে, এটা আবার অনেকের সমস্যা হতে পারে, অনেকের সাবজেক্ট কোথায় থাকে। আমি সবসময় বলে দিই, সাবজেক্ট যেটা প্রথমে থাকে সেটাই কিন্তু আমাদের সাবজেক্ট, এন্ড ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পরে যেটা থাকে সেটাই ভার্ব। মানে প্রথম এক নাম্বারটা হলো সাবজেক্ট এবং দুই নাম্বারটা হলো ভার্ব। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে একটি লিখেছি, আই প্লে ফুটবল ইন দা আফটারনুন। এর বাংলা হলো আমি ফুটবল খেলি বিকালে, আমি বিকালবেলা কি করি, ফুটবল খেলি। সেক্ষেত্রে প্রথমটা হলো সাবজেক্ট, যেমনটা আমি বললাম, মানে আই হলো সাবজেক্ট, আয়ের পরে যেটা আছে এটা হলো ভার্ব। নর্মালি এখানে আমি প্লে লিখে রেখেছি, তো এই প্লে হলো ভার্ব, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে প্লে দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই প্লে হলো ভার্ব। ভার্ব দ্বারা কি, প্লে দ্বারা কি বোঝাচ্ছে, খেলা করা বোঝাচ্ছে। তো খেলা করা এটাও তো একটা কাজ, তাই না? তো এই জন্য এটা হলো ভার্ব। এভাবে ইট, সি, তারপর কি গো, টেক, তারপর তোমার রাইট, সিং, ওপেন, ড্র ইত্যাদি, এগুলো সবই হলো ইংরেজিতে হয় কি ভার্ব। এবং তোমাকে চিনার একটা সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছে, প্রথম ওয়ার্ডের পরে যেটা থাকবে সেটা অলওয়েজ থাকবে ভার্ব। এবং ভার্বের কিন্তু অনেক রকম ভাবে বসে ভার্ব, তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওর মাঝখানে। তো সর্বপ্রথম আসি, ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্বকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এবার কথা হলো, ফাইনাইট ভার্বের আবার প্রকারভেদ আছে, আবার নন ফাইনাইট ভার্বেরও একটু প্রকারভেদ আছে। একটু সময় নিয়ে দেখবা, কেননা আজকের এই ভিডিওটা একটু বড় হলেও অনেক ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, এবং টোটাল তোমাদের ভার্বের নারী নক্ষত্র যা যা আছে সব শিখাবো, ঠিক আছে? তো ফার্স্ট ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই রকম। ফাইনাইট ভার্ব নাম্বার ওয়ান হলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, তারপর হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব বাক্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং এইটা চিনলে তুমি ভার্বের অন্তত 70% থেকে 80% তুমি শিখে যাবা। আর নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। নাম্বার ওয়ান ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব এবং জিরান ভার্ব। এটারও মোটামুটি কিছু ব্যবহার রয়েছে, এটাও তোমাদের জানতে হবে। এবার আসি প্রিন্সিপাল ভার্ব আবার কি। তো প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। টোটাল দেখো, আমি আগে সকল প্রকার ভেদ, মানে কাকে কত ভাবে কিভাবে ভাগ করা যায় এই বিষয়গুলো আগে কথা বলে নিচ্ছি, তারপর কোনটা কোনটা। আচ্ছা, এখানে কি প্রিন্সিপাল ভার্ব মানে যে প্রধান যে ভার্বটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এবার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যেও কিন্তু প্রকারভেদ রয়েছে, ঠিক আছে? অক্সিলারি ভার্বের মধ্যে আবার কি রয়েছে, প্রকারভেদ। তো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, এটা হলো প্রাইমারি এন্ড হলো মডাল। তারপর হলো পার্টিসিপল, পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। একটু বিরক্ত মনে হচ্ছে তাই না, অনেকগুলো ভার্ব একত্রে বলছি। আচ্ছা, মোটামুটি আমরা এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আরেকটা হলো পারফেক্ট পার্টিসিপল। শেষ, আমাদের প্রকারভেদ শেষ। এবার আমরা আসবো বুঝানোতে যে আসলে কোন ভার্ব কাকে বলে, কি কি বলে। তো এট ফার্স্ট হলো ফাইনাইট ভার্ব কাকে বলে। আচ্ছা, ফাইনাইট ভার্ব হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এটা কাকে বলে, যে সব ভার্ব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এই ভার্বগুলো সাবজেক্ট এর নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। দেখো, এটা একটা কথাটা বুঝতে হবে যে আমরা টেন্সের ক্লাসটা এখনো এই করিনি। তো এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটার সাথে দেখো এস লাগানো রয়েছে, এই ইটের সাথে এস।
এন্ড এটা হলো বিষয় যে কেন এখানে এস লাগানো হয়েছে, এই বিষয়টা পরে আমরা কথা বলবো, ঠিক আছে। তো ফার্স্টে আসে হি ইটস রাইস, সে কি কয়, ভাত খায়। এখানে প্রথমটা হলো সাবজেক্ট এন্ড দুই নাম্বারটা অবশ্যই ভার্ব, মানে ইট হলো এখানে ভার্ব। আর এসটা কেন লাগানো রয়েছে, আমরা আজকের ক্লাসে মূলত ভার্ব নিয়ে কথা বলছি, তো নেক্সট ক্লাসে এই এসটা কেন লাগানো রয়েছে এটা নিয়ে কথা বলবো। তারপরে এখানে উই প্লে এর সাথে ইডি আছে, উই প্লেড ফুটবল স্টাডি, আমরা গতকাল ফুটবল খেলেছি। সেক্ষেত্রে উই প্রথমটা হলো সাবজেক্ট এবং দুই নাম্বারটা হলো ভার্ব, মানে প্লেড হলো একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কত প্রকার এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। ফাইনাইট ভার্ব দুই প্রকার, নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 2 হলো অক্সিলারি ভার্ব, যেটা আমরা পূর্বে কিন্তু বলেছি। এবার কথা হলো প্রিন্সিপাল ভার্ব আবার কাকে বলে। এই প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, এবার প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, যে ভার্ব নিজেই স্বাধীনভাবে অন্য ভার্বের সাহায্য ছাড়াই কোনো কাজ শেষ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন এখানে তুমি যতগুলো ভার্ব দেখলে সবই মোটামুটি প্রিন্সিপাল ভার্ব। যেমন ঠিক আছে, হি ইটস, সে খায়, ইটস মানে সে খায়। দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, কারো সাহায্য দরকার নেই, সে খায়, এখানে খাওয়া একটি ভার্ব। দে রান ইন দ্য ফিল্ড, তারা কি করে, এখানে দে মানে তারা, রান দৌড়াদৌড়ি করে, ইন দ্য ফিল্ড মানে মাঠে দৌড়াদৌড়ি করে, এটাও তোমার একটা কি হয়, এটাও একটা ভার্ব। তাহলে প্রথমটা সাবজেক্ট এবং দুই নম্বরটা কি, ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব হলো ইট, এখানে প্রিন্সিপাল ভার্ব, আবার রান এখানে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, কেমন, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো দেখো আমি তোমাদের বলি যে যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখছো কিন্তু সাইড নোট বা কোনো খাতা নেও নেই, অবশ্যই খাতায় সকল বিষয়গুলো লিখে নিবা এবং এমন ভাবে পড়বা যেন আজকে তুমি যেই ক্লাসে রয়েছো এর পরবর্তীতে তুমি যেই ক্লাসেই ওঠো না কেন, ঠিক আছে, তোমাকে যেন ভার্ব সম্পর্কিত বিন্দু মাত্র কেউ যেন অবহেলা করতে না পারে, এবং ভার্বের যত খুঁটিনাটি আছে সকল বিষয় কিন্তু আজকের ক্লাস থাকবে, এবং পাশাপাশি পূর্বের ক্লাসগুলো তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু সবকিছু আমরা উপস্থাপনা করেছি। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব মানে হলো সকর্মক ক্রিয়া, যে সমস্ত ভার্ব এর অবজেক্ট বা কর্ম থাকে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব বলতে আসলে অবজেক্ট থাকে, তো ভার্বের পরে যেটা থাকে সেটাকে আবার অবজেক্ট বলে, ঠিক আছে। টেন্স ও সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুযায়ী এদের পরিবর্তন ঘটে। কেন পরিবর্তন হয় এগুলো আমরা পরবর্তী কথা বলবো। এখানে তুমি নাম্বার 1 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখানে যদি আমি একটু এদিকে আনি, আচ্ছা এখানে লাগছে হি প্লেস ফুটবল, সে কি করে, ফুটবল খেলে। দেন প্রথমটা হলো সাবজেক্ট, দুই নাম্বারটা হলো ভার্ব। এখানে দেখো এটার পরে কিন্তু অবজেক্ট রয়েছে, এটাকে বলা হয় অবজেক্ট, মানে পরবর্তীতে যেটা থাকে সেটাকে বলা হয় অবজেক্ট, এই জন্য এটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ম্যাক্সিমাম তুমি নাম্বার এখানে ম্যাক্সিমামকেই তুমি ট্রানজিটিভ ভার্ব বলতে পারো, কারণ সবারই মোটামুটি অবজেক্ট থাকে। তাহলে এই প্লেসটা কি, এই প্লেসটা হলো ট্রানজিটিভ ভার্ব। উই রান এ রেস, আমরা একটা রেস বা আমরা একটা প্রতিযোগিতায় কি করেছি, রান করেছি, মানে দৌড়িয়েছি, সেক্ষেত্রে এই রানটা হলো তোমার ভার্ব। চেনার খুবই সহজ হবে, প্রথমটা সাবজেক্ট, দুই নম্বরটা ভার্ব। এবার হলো ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ঠিক আছে। তো এটার যদি কর্ম থাকে, মানে এটা যদি অবজেক্ট থাকে, তার মানে এটার খুবই সহজ কথা, এটা অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, অকর্মক মানে অবজেক্ট নাই, কর্মক নাই, ঠিক আছে। যে ভার্ব এর অবজেক্ট বা কর্ম থাকে না তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এদের পরে কোনো অবজেক্ট থাকে না, তো টেন্স ভেদে সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুযায়ী এদের পরিবর্তন ঘটে। এগুলোর পরিবর্তন কিভাবে ঘটে আমি আবার বলছি, নেক্সট ক্লাসে বলবো, এটা নিয়ে আপাতত কেউ কোনো কোশ্চেন করো না। ফর এক্সাম্পল আমরা কিছু উদাহরণ দেখি, ঠিক আছে। এর পরবর্তী যেটা কথা বলবো আমি বলি যে এখানকার মধ্যে তুমি যদি অক্সিলারি ভার্ব চিনতে পারো তাহলে তোমার কোনো প্রবলেম থাকবেই না, ঠিক আছে। এট ফার্স্ট দ্য পেন রাইটস ওয়েল, মানে কলমটি ভালো লেখে, এখানে রাইটস দ্য পেন, এটা এখানে আবার বলতে পারো ভাই এটা তো সাবজেক্ট আর এটা ভার্ব, এরকম না। যদি কোনো আর্টিকেল থাকে অ্যাকচুয়ালি এই পুরোটাই হলো সাবজেক্ট, ঠিক আছে। আর্টিকেল তো চিনতে হবে, আর যদি না চেনো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে মানে আগের সামনে আমাদের সাথে যাও, এমনি সব চিনতে পারবা। আর ইংলিশ মানে ইংলিশ গ্রামার তোমাকে গুলিয়ে খাওয়া দেবো, মানে ইংলিশ আর এমন কিচ্ছু থাকবে না যে তুমি পারবা না, ঠিক আছে। আমার সাথে থাকলে অন্তত এই কিছু মাস 2 থেকে 3 মাস আমার সাথে থাকো, ইংরেজিতে তুমি যদি তোমাকে প্রো না ডাকা হতো, আমি কিন্তু যখন আমি কলেজ লেভেলে ছিলাম, স্কুল লেভেলে ছিলাম, আমাকে ইংরেজিতে শিক্ষকও মানে ই করতো যে হ্যাঁ একে ইংরেজি কিছু ধরা যাবে না। আমি আমার কোনো কিছু যদি কাটতো সঙ্গে সঙ্গে আমি তাকে বলতাম যে কেন সে এটা কেটেছে, কারণ সে এক নিয়মে করলে আমি প্রয়োজন আরেক নিয়ম করতাম, মানে জাস্ট নিজেকে একটু ইমপ্রুভ দেখানোর জন্য, ঠিক আছে। তো এখানে আমি তোমাকে একবারে এমন ভাবে শিখাবো যে কিচ্ছু থাকবে না, বুঝছো। আচ্ছা, তো এখানে শি লুকস নাইস, সে দেখতে ভালো, এখানে লুকস হলো কি ভার্ব এবং প্রথমটা হলো সাবজেক্ট, এটা খুব ইজি। এবার কথা অক্সিলারি ভার্ব, তো অবশ্যই জানতে হবে অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। যে ভার্ব এর নিজের কোনো অর্থ থাকে না, সেন্টেন্স এ
টেন্স মুড প্রকাশ করে তাকে বলা হয় তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্বকে। মানে এখানে দেখো এটা একটু মিস্টেকলি হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে টাইপিং করতে গেলে আমাদের একটু সমস্যা হয়ে থাকে, তো এটা একটু বুঝে নিবা, ঠিক আছে? তো এখানে আবার একটু পড়ে নাও, যে ভার্বের নিজের কোনো অর্থ থাকে না সেন্টেন্সে টেন্স মুড প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এন্ড একটা কথা হলো অক্সিলারি ভার্ব তুমি সবচেয়ে বড় কথা হলো এখানে যে কোনো অক্সিলারি ভার্ব আছে সরাসরি ঠুটস্থ করে ফেলো, মানে মুখস্থ। যেটা অক্সিলারি ভার্ব না সেটাই আসলে মূল ভার্ব। তোমার অক্সিলারি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি, এবং আমি তোমাকে জানার সুবিধাতে বলে দিই টেন্স মানে এখানে অক্সিলারি ভার্বের ব্যবহার নেই এমন কোনো সেন্টেন্সই নেই, মানে যে গ্রামাটিক্যাল বিষয়ে অক্সিলারি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি। এট ফার্স্ট যদি আমি খেয়াল করি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, she should shall should will would may might can could do does did used to would to that to, এগুলো সবগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এবং একবারে ঠুটস্থ করবা, অক্সিলারি ভার্ব নিয়ে কোনো কথা হবে না, অক্সিলারি ভার্ব পুরো মুখস্থ করবা। এন্ড আমরা আগেই পড়েছি অক্সিলারি ভার্ব দুই প্রকার, এবার একটু দেখে নিই অক্সিলারি ভার্ব এর প্রকারভেদ। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব কে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 প্রিন্সিপাল অক্সিলারি, নাম্বার 2 হলো মডাল অক্সিলারি। মেন কথা হলো এখানে যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি তোমার ভার্ব, এখানে যেগুলো আছে এগুলাই। তো এগুলোর মধ্যে কিছু আছে প্রিন্সিপাল, কিছু আছে মডাল। এবার প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আবার কাকে বলে? প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব যে ভার্ব গুলোকে বাক্য হেল্পিং বা অক্সিলারি এবং কখনো কখনো অর্ডিনারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল অক্সিলারি কি ভার্বগুলোকে আমরা যদি খেয়াল করি, এই যে যেগুলো নিম্নে রয়েছে এগুলোকে বলা হয় প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে দেখবা। তাহলে এখানে বলেছে প্রাইমারি, মানে প্রাইমারি অক্সিলারি যে ভার্ব রয়েছে, সরি প্রিন্সিপাল তো না, এখানে প্রাইমারি অক্সিলারি, একটু মিস্টেক। এখানে প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে এর মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ বি ভার্ব। কোনগুলো বি ভার্ব? কথাগুলো ভালো রাখবো, ভার্ব টু বি, এগুলোকে বলা হয় বি ভার্ব। তো কোনো জায়গায় যদি বি লেখা থাকে সেক্ষেত্রে আমাকে এই কয়টা জিনিস বসাতে হবে। এগুলো এখন বলছি কেন, বি কিন্তু আসলে যখন আমি রাইট ফর্ম ভার্ব শেখাবো তখন এগুলো তোমাদের লাগবে, যে বি লেখা থাকবে। এবার তুমি বি ভার্বই চেনো না, সেক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে যে কি বসাবো ওখানে। তো সেখানে বি বলতে আসলে আমরা বুঝবো কি এম ইজ আর ওয়াজ ওয়ার। তারপর হ্যাভ ভার্ব কাকে বলা হয়? হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটাকে হ্যাভ ভার্ব বলা হয়। এবং ডু ভার্ব বলা হয় ডু ডাজ ডিড, এই তিনজন, মানে ডু লেখা থাকলেও এই তিনজনই বসতে পারে, ঠিক আছে? তো তোমাকে এই জিনিসটা জানতে হবে। আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তারপর হলো মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে মোড বা ধরন বোঝানোর জন্য যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। মুড বলতে তুমি একটা জিনিস করতে পারো বা তোমার এখন ভালো লাগছে না এরকম ধরে, ঠিক আছে? আমি করব, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এখানে एग्जांपल হিসেবে দেখতে পাচ্ছ শ্যাল, এখানে বাস কয়েকটা রয়েছে, আমি এখানে আলাদাভাবে দেখাই। দেখো অনেক ক্ষেত্রে আমরা কি একত্রে টাইপিং করছি, অনেক জোরে করেছি, যার ফলে একটু অনেক জায়গায় একটু মডেলগুলো একটু সমস্যা হয়েছে। ফার্স্ট অফ দেখো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ইউজড, উড, ডার, এগুলো সবগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। তাহলে প্রথম তো তোমাকে জানতে হবে যে প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, মডাল অক্সিলারি। সবার আগে তোমাকে জানতে হবে অক্সিলারি ভার্বগুলো কোনগুলো। আচ্ছা, তারপরে আমরা আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার কি? নন ফাইনাইট ভার্ব মানে হলো অসমাপ্তিক ক্রিয়া। যে ভার্ব দ্বারা এখানে আচ্ছা যে ভার্ব দ্বারা কোনো ব্যক্তির যে ভার্ব দ্বারা কোনো বাক্য অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং সাবজেক্ট এর নাম্বার পারসন দ্বারা যে ভার্ব এর কোনো রূপের পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো নন ফাইনাইট ভার্ব কাকে বলে আশা করি বুঝতে পারছো। এবার एग्जांपल আসি আমরা। নন ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়? নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। এবং এগুলো কিন্তু বিসিএস ক্যাডার বা এই বাকি যে প্রশ্নগুলো এগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে এই প্রশ্নগুলো দেখা যায়। তো এবার নন ফাইনাইট ভার্ব পাবো কয় প্রকার? নাম্বার হলো 3 প্রকার। নাম্বার হলো ইনফিনিট, ঠিক আছে, প্রিন্সিপাল, তারপর হলো জিরান্ট। এবার হলো ইনফিনিট আবার কি? ইনফিনিট বিষয় আসে। ইনফিনিট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম এর আগে টু বসিয়ে ইনফিনিট গঠন করা হয়। মানে কোনো ভার্বের আগে যদি টু থাকে, কোনো কিছুর আগে যদি টু থাকে সেটাকে আমরা নরমালি ইনফিনিট ভার্ব বলি। যেমন দেখো এখানে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এর মানে হলো মিথ্যা বলা মহা অপরাধ বা অভিশাপ। মিথ্যা বলা কি? অভিশাপ। তারপর ওয়েলকাম টু সি, এখানে দেখো যার সাথে টু, কার সাথে? সির সাথে, তার মানে এই টু থাকার কারণে এই টু সি কে বলা হচ্ছে কি ইনফাইনাইট ভার্ব। তারপর টু টেল থাকার কারণে এই টু টেল কে বলা হচ্ছে কি ইনফাইনাইট ভার্ব। মানে কোনো কিছুর আগে যদি টু থাকে তাহলে আমরা তাকে বলবো ইনফাইনাইট ভার্ব। এরপর
পার্টিসিপল ভার্ব কাকে বলে? আচ্ছা, পার্টিসিপল বিষয়টা আছে। পার্টিসিপল ভার্ব, ভার্ব যে রূপ একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে পার্টিসিপল ভার্ব বলে। আই স সাম ফ্লাইং বার্ডস ইন দ্য স্কাই। আমি কি দেখলাম? আমি দেখলাম কিছু উড়ন্ত পাখি কি আকাশে উড়ছে। এখানে ফ্লাইং দ্বারা পাখিগুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা অ্যাডজেক্টিভ প্রকাশ পেয়েছে। তার মানে এখানে বুঝতে পারছো, এখানে ফ্লাইং হলো অ্যাকচুয়ালি কি পার্টিসিপল ভার্ব। তো পার্টিসিপল জিনিসটা কি, যার সাথে আইএনজি ফর্ম থাকবে, যার সাথে কি থাকবে, আইএনজি থাকবে লাস্টে, তাকে আমরা বলবো পার্টিসিপল ভার্ব। আবার পার্টিসিপলটা নরমালি মাঝখানে বসে, এটাও একটা বিষয় যে পার্টিসিপলটা নরমালি কোথায় বসে, মাঝখানে। এখানে আবার পার্টিসিপলের মধ্যে আবার প্রকারভেদ রয়েছে। টোটাল হলো পার্টিসিপল ভার্ব হলো 3 প্রকার, ঠিক আছে। নাম্বার 1, পার্টিসিপল হলো 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। নরমাল ভাবে আমরা এগুলো যেমন দেখলাম। এখানে एग्जांपल হিসেবে তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কি, দ্য নিউজ ইজ ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং হলো তোমার কি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, কারণ এখানে এর সাথেই আইএনজি রয়েছে। এন্ড অবশ্যই জানবা যার সাথে আইএনজি রয়েছে তাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল ভার্ব আর কি। এখানে প্রেজেন্ট হোক পাস্ট হোক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তারপর পাস্ট পার্টিসিপল ভার্ব, যে পার্টিসিপল দ্বারা অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে বোঝানো হয় তাকে পাস্ট পার্টিসিপল ভার্ব বলে। যেমন এখানে আমরা দুইটা एग्जांपल নিয়েছি, তুমি যদি দুইটা एग्जांपल দেখো, উই গট এ ডেকোরেটেড ক্লাস কে রুম। এখানে দেখো এইটা হলো তোমার আসলে পাস্ট পার্টিসিপল, কারণ এর সাথে ইডি রয়েছে, যেটা পাস্ট ফর্ম থাকে। তো ম্যাক্সিমাম এটার সাথে ইডি রয়েছে, তাহলে এটা হলো পাস্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ভার্ব। এবার পারফেক্ট পার্টিসিপল, এগুলো আসলে ভার্বের এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, না পড়ে কোনো অপশন নেই। ক্লাসটা যদি একটু বড় মনে হচ্ছে, তবে এর পরবর্তীতে আমরা শিখাবো যে ভার্বের আসলে ব্যবহারগুলো কিভাবে করি। তার আগে আমরা জানি যে কি কি ভার্ব আছে। যদি ভার্বের সাবজেক্ট পার্টিসিপল মানে যদি ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত থাকে এবং অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ সম্পাদন করে তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। মানে নরমালি পাস্ট পার্টিসিপলের আগে কি থাকবে, হ্যাভ থাকবে, মানে হ্যাভিং। এখানে যদি এখানে বলা হয়েছে দ্য সান হ্যাভিং রিসেন, তারপর ডার্কনেস ইজ ডিজার্জেস, এই যে উদাহরণগুলো রয়েছে এইটা কিন্তু কি আছে, এখানে হ্যাভিং রয়েছে, তাও কার আগে, রিসেনের আগে, মানে সূর্য ওঠার আগে। তো সেক্ষেত্রে এই হ্যাভিং থাকার কারণে এটাকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ভার্ব। আশা করি তুমি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তী আমরা আসবো জিরান্ট। জিরান্ট কাকে বলে? জিরান্ট কাকে বলে যদি আমরা খেয়াল করি, জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি, যেমনটা আগেও ছিল, যার মধ্যে নাউন ও ভার্ব এর কাজ সম্পন্ন করবে। এখানে নাউন আর ভার্বের কাজ সম্পন্ন করবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটি যদি নাউন ও ভার্ব হিসেবে কাজ করে তাকে জিরান্ট বলে। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দুইটা एग्जांपल নিয়েছি, ঠিক আছে। ফার্স্ট হলো রিনা ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার, তারপর হলো স্লিপিং ইজ এসেনশিয়াল ফর আস। তো এখানে তুমি যদি দেখো রিডিং এর সাথে আইএনজি আছে, তো এটা একটা জিরান্ট। স্লিপিং এর সাথে আইএনজি রয়েছে, এটা একটা জিরান্ট। আশা করি তুমি আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো এবং ভার্বের যত রকম প্রকারভেদ হতে পারে আজকের ক্লাসে আমরা সকল প্রকারভেদ তোমাদের শিখিয়ে দিলাম। এরপর ভার্ব সম্পর্কিত কেউ যদি তোমাকে প্রশ্ন করে সে অবশ্যই ছাড় পাবে না, তুমি এখান থেকে সকল ধরনের ভার্ব সম্পর্কে জেনে গিয়েছো। এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না দেওয়া থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আমাদের পাশে থাকবা, সবাই ভালো থাকবা, সবার জন্য পরীক্ষা অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম।